হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শাস্তি গল্প যে রয়েছে। ঠিক আছে, এই শাস্তি গল্প অবলম্বনে গরিব চাষিদের যে দূর অবস্থা সেই দিকটা কিন্তু আমি আজকের আলোচনায় তোমাদের ফুটিয়ে তুলবো, যেখানে অর্থনৈতিক শোষণ, তার সঙ্গে দারিদ্র ও অনটন, তার সঙ্গে জমিদারি অত্যাচার এবং অসহায়তা, বঞ্চনা এবং মানবিক যে অভাব সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো। এক এক করে দেখো পয়েন্ট করে করে কিন্তু দেওয়া আছে। আজকে আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, দেখো প্রথমেই এই যে আমি যে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি, শাস্তি যে রয়েছে, এই যে শাস্তি গল্পটা নিয়ে যে আমি আলোচনা করছি, এই শাস্তি গল্পের চাষিদের, ঠিক আছে, গরিব চাষিদের যে দূর অবস্থা সেটা নিয়ে কিন্তু আমার আলোচনার বিষয়। কি বলছে যে পটভূমির বিভীষিকামনায় প্রভাব, যেখানে গল্পের মর্মান্তিক ঘটনার জন্য পাত্রপাত্রীরা যতখানি দায়ী তদপেক্ষা অনেকাংশে বেশি দায়ী পল্লী পরিবেশ। ঠিক আছে, মানে এই যে গল্পের যে পটভূমিকা তৈরি হয়েছে তার কারণে বিশেষ দায়ী হচ্ছে পল্লী পরিবেশ এবং নিষ্ঠুর সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক কাঠামো, যার কারণে দায়ী। ঠিক আছে, গল্পের নামটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে, নামকরণটাও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, শাস্তি। তো এই যে কৃষিদের যে দূর অবস্থা আমরা দেখতে পাচ্ছি সমাজে আর কি, সেই প্রাচীন যুগ থেকে যদি আমরা দেখতে পারি, ইতিহাস ঘাটলে পরে কিন্তু আমরা দেখব প্রাচীন যুগ থেকে এই কৃষিরা কিন্তু সমাজে সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে, তাদেরকে কিন্তু সব থেকে বেশি শোষণ করা হচ্ছে। ঠিক আছে, ঠিক তেমনই আমরা এই শাস্তি গল্প কিন্তু তার পরিচয় পাচ্ছি, যেখানে চিরস্থায়ী দারিদ্র ও কোরফা প্রজা যে রয়েছে। ঠিক আছে, এক এক করে আমি বলছি। কুড়ি পরিবার, নিত্য অভাবের সংসার তাদের, এবং নিষ্ঠুর সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক বাঞ্ছনা, দারিদ্র তাদের নিত্য সহচর, মানে তাদের এই যে দারিদ্র যে রয়েছে সেটাই হচ্ছে তাদের আসল সহচর বা আসল কিন্তু বন্ধু আমরা বলতে পারি। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, তারা সরাসরি জমিদারের প্রজা, অধীন প্রজা নয়, তারা হচ্ছে এই যে কোরফা প্রজা, যে একটুক্ষণ আগে বললাম তারা হচ্ছে কোরফা প্রজা। দেখো সমাজ কিন্তু তাদেরকে ছাড়া চলছে না। এই যে যারা কৃষক তারা যদি সমাজে না থাকে, আর আমাদের যদি খাওয়া, এই যে খাওয়াগুলো তারা যদি আর কি না জোটাতে পারে, এই যে খাদ্য যে রয়েছে, তাহলে কি আমরা টিকতে পারবো? পারবো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাজে তাদেরকে কিন্তু বেশি শোষণ করা হচ্ছে, যেখানে তারাই সরাসরি এই জমিদার যে রয়েছে তাদের অধীন প্রজা নয়, তারা হচ্ছে কোরফা প্রজা বা প্রজার অধীন প্রজা বলা হচ্ছে তাদেরকে। ঠিক আছে, এবং কোরফা প্রজার অর্থনৈতিক নিরাপত্তা অত্যন্ত কম, তাদের কিন্তু অর্থনৈতিক নিরাপত্তাও কম, তাদেরকে তাদের কাজ অনুযায়ী কিন্তু সেরকম অর্থনৈতিক সাহায্য করা হয় না, এবং তাদের কিন্তু দারিদ্রতা কিন্তু আজীবনের যেন সঙ্গী। এবং কি বলছে, যে কোনো সময় জমি থেকে উৎখাত হওয়ার ভয়ে সদা শঙ্কিত চিত্তে তাদের জীবন ধারণ করতে, মানে এই যে একটা জমিতে সে চাষ করবে, সে জমিটার উপরেও কিন্তু তাদের যেন একটা ব্যক্তিগত অধিকার সেটা নেই, যখন তখন তাদের কিন্তু সেখান থেকে উপরে ফেলতে পারে, এরকম একটা ভয় কিন্তু তাদের মনের মধ্যে থেকে যায়। তারপরে দেখো কি বলছে, জমিদারের শোষণ ও অবিচার এই কৃষকদের প্রতি, যেখানে জবরদস্তি শ্রম করানো হয় এই কৃষকদেরকে। ঠিক আছে, ঘটনার দিন সকালে জমিদারের প্রিয়াদা এসে জবরদস্তি করে ধরে নিয়ে যায় দুঃখীরামকে, ও কাকে নিয়ে যায়, ছিদ্দামকে। ঠিক আছে, কাছারি ঘরের চাল মেরামতির জন্য তাদের সারাদিন প্রাণপাত পরিশ্রম করতে বাধ্য করা হলো। ঠিক আছে, এই যে তাদের উপর একটা জুলুম চাপিয়ে দিল, জবরদস্তি তাদেরকে দিয়ে কিন্তু খাটানো হলো বা শ্রম করানো হলো। তারপরে আমরা দেখতে পাচ্ছি অমানবিক বঞ্চনা, যেখানে সারা দিনের হাড় ভাঙা খাটুনির পর তারপরে দ্বিপ্রাহরিক আহারের জন্য তাদের গৃহে ফেরা হয়নি, মানে তাদেরকে যে আর কি খাওয়ার জন্য বা খেতে দেওয়ার জন্য যে তাদেরকে গৃহে পাঠানো হবে সেটা কিন্তু তাদের পাঠানো হয়নি, মানে তাদেরকে অমানবিক শ্রম করানো হচ্ছে। এবং অসামান্য জলপান ছাড়া উপযুক্ত মজুরিও মেলে না, যেখানে বিনিময়ে জুটছে কেবল বহু অন্যায় কটূক্তি। ঠিক আছে, তাহলে এরকম কিন্তু তাদের দুরবস্থা রয়েছে, যেখানে জমিদাররা কিন্তু এইভাবে তাদেরকে শোষণ করছে কৃষকদেরকে। তারপরে দেখো কি বলছে, অভাব থেকে মর্মান্তিক পরিণতি, যেখানে নিত্য কলহ, গৃহে চিরস্থায়ী দারিদ্র ও অন্যাভাবের পরিণামে পরিবারের যে বধূ যুগলদের মধ্যে নিত্য কলহ লেগেই থাকে। তাহলে এই যে যখন অর্থ পাচ্ছে না সেই অনুযায়ী বধূ যে রয়েছে, গৃহবধূ, তার সঙ্গে কিন্তু একটা নিত্য কলহ লেগে যাচ্ছে, তার মানে কোথাও কোনো দিক দিয়ে কিন্তু তারা শান্তি পাচ্ছে না সমাজে। ঠিক আছে, সব জায়গায় কিন্তু তাদেরকে শোষিত হচ্ছে তারা। তারপরে নৃশংস হত্যাকাণ্ড, যেখানে ক্ষুধা, বঞ্চনা ও দারিদ্র্যের পুঞ্জীভূত
ক্ষোভের ফলে সেদিন সন্ধ্যায় পুরী পরিবারের এক নৃশংস হত্যাকাণ্ডই সংঘটিত হলো। ঠিক আছে, সবশেষে আমরা দেখতে পারলাম এরকম নৃশংস হত্যাকাণ্ড কিন্তু হলো, এবং অসম্পূর্ণ বিচার, যেখানে আদালতে হত্যার বিচার হলেও যে নিষ্ঠুর সামাজিক কাঠামোর কারণে এই মৃত্যু তার চিরকাল উপপ্রেক্ষিতে রয়ে গেল। তার মানে যে তার যে মৃত্যু হলো, তার সঙ্গে যে অন্যায়টা হলো সেটার বিচারও কিন্তু তারা পেল না। ঠিক আছে, তো এই শাস্তি গল্পে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে তাদের উপরে যে এতটা অত্যাচার একটা সমাজের কৃষকদের উপরে যে হয়েছে, সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তৎকালীন সমাজে একটা সব থেকে খুব খারাপ দিকটা আমরা বলতে পারি, যেখানে অবিচারের অন্ধত্ব সব শেষে বলছে স্লাইডে। কি বলছে, কাহিনীর যাবতীয় জটিলতা তার সঙ্গে চন্দ্রার নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরেই সংগঠিত হয়েছে, যেখানে আদালতের বিচার হয়েছে হত্যাকাণ্ডের, কিন্তু হত্যাকাণ্ডের পূর্ববর্তী কারণগুলোর কোনো বিচার হয়নি। মানে আদালতে যখন বিচারটা নেমেছে তখন যে হত্যাকাণ্ড যে হয়েছে সেটার বিচার হয়েছে, কিন্তু কেন সেই হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচার কিন্তু করা হয়নি। তারপরে দেখো কি বলছে, যে সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে সেই দিকে দৃষ্টি ক্ষেপণের প্রয়োজনীয়তা কেউ অনুভবই করেনি। মানে যেই কারণে যে হয়েছে, কেন হয়েছে, সে এমন কাজটা কেন করলো, সেটা দিয়ে কিন্তু কেউ দৃষ্টিপাত করেনি। এই অবিচারেই হচ্ছে গল্পের মূল ট্র্যাজেডি, আর এইটাই কিন্তু এই শাস্তি গল্পের মূল ট্র্যাজেডি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো শাস্তি গল্পে যে কৃষকদের যে দূর অবস্থা সেই দিকটা নিয়ে আছে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে তোমাদেরকে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যায়। স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অবশ্যই হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। আজকের আলোচনার বিষয় এখানে শেষ করছি, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।